ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। এটি নীরবে আসলে মানুষকে মেরে ফেলে, অনেক মানুষ জানতেই পারে না। কমনলি যে জটিলতাগুলো ডায়াবেটিস করে তার মধ্যে আমাদের প্রধান যে অর্গানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, সেগুলোকে ড্যামেজ করে। যেমন আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে ডায়াবেটিসের কারণে, আমাদের রেটিনা ড্যামেজ হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাকে বলি, যে যার ফলশ্রুতি হচ্ছে অন্ধত্ব। এমনকি কিডনি ড্যামেজ হতে পারে যখন রোগীরা বলে যে পায়ে জ্বালাপোড়া করছে, কমনলি এটি বলে থাকেন। অনেকে বলে থাকেন যে পায়ে বোধ কমে গেছে, পায়ে বোধ পাচ্ছি না, হাঁটতে গেলে জুতা খুলে যে আমি টের পাই না, তাহলে পায়ের বোধ কমে যাওয়া। অনেকের পায়ে ক্ষত দেখা দেয়, গ্যাংগ্রিন দেখা যায়, পায়ের কোনো অংশ কালো হয়ে গেছে, পায়ের সোল অর্থাৎ পায়ের তলা কিংবা আঙ্গুলের অংশে কিংবা গোড়ালিতে মনে হচ্ছে ক্ষত হলো। আবার অনেক জায়গায় দেখা যায় ইনফেকশন হচ্ছে, আবার সেলুলাইটিসও হয় অনেকের। এই সামগ্রিকভাবে সকল বিষয়কেই বলা হচ্ছে যে ডায়াবেটিক ফুট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মেডিভয়েস স্বাস্থ্য কথনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরাফাত হুসাইন। দর্শক, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক্স ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা বর্তমানে 1,35,00,000, যদিও প্রকৃত সংখ্যাটা আরও বেশি। আর উইকিপিডিয়া বলছে সারা বিশ্বে প্রতি বছর 18.6 মিলিয়ন অর্থাৎ প্রায় 2 কোটি মানুষ ডায়াবেটিক ফুট রোগে আক্রান্ত হয়, যাদের 15 থেকে 20% এর অঙ্গচ্ছেদ করতে হয়। এরকমই একটি প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে আমরা বিষয় নির্ধারণ করেছি ডায়াবেটিক ফুট কি, এটা কিভাবে হয়, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা। এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার AKM জিয়াউল হক স্যারকে, যিনি কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে ভাস্কুলার সার্জারি বিভাগ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই ডায়াবেটিক রোগীদের প্রধানত কি কি সমস্যা হয়? জি, খুব চমৎকার একটি টপিক আসলে এটি, ডায়াবেটিক ফুট। তো ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুটের বিষয়টি আসে। তো এখানে আমরা একটু দেখতেই পাচ্ছি যে ডায়াবেটিস কিন্তু একটি নাম আছে, একটি চমৎকার নাম আছে, মানে চমৎকার নাম বলবো না, একটি ভয়ঙ্কর নাম, সেটা হচ্ছে যে নীরব ঘাতক। ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। এটি নীরবে আসলে মানুষকে মেরে ফেলে, অনেক মানুষ জানতেই পারে না। যেমন আপনি বলছিলেন যে 50% মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে, এবং সংখ্যাটা আরও বেশি অ্যাকচুয়ালি। এবং একটি বিপদ হওয়ার পরে, একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার ডায়াবেটিস আছে। তো কমনলি যে জটিলতাগুলো ডায়াবেটিস করে তার মধ্যে আমাদের প্রধান যে অর্গানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, সেগুলোকে ড্যামেজ করে। যেমন আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে ডায়াবেটিসের কারণে, আমাদের রেটিনা ড্যামেজ হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাকে বলি, যে যার ফলশ্রুতি হচ্ছে অন্ধত্ব। এমনকি কিডনি ড্যামেজ হতে পারে, এবং যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং এরপরে যেটি আমরা যেটি আজকের টপিকস, যে ডায়াবেটিক ফুট, যেটি অর্থাৎ রক্তনালী ব্লক করে দেওয়া এবং পায়ের বিভিন্ন অংশকে ড্যামেজ করে নার্ভ, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি করে। তো কম্বাইন্ড কন্ডিশন হচ্ছে ডায়াবেটিক ফুট, অর্থাৎ পাকেও আক্রান্ত করছে। কিন্তু এটি অ্যাকচুয়ালি আমাদের শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গকেই আক্রান্ত করে এবং কোনো না কোনো রোগ সৃষ্টি করে। ওকে স্যার, এবার আমরা একটু ডায়াবেটিক ফুট সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সবার প্রথমে প্রশ্ন হচ্ছে ডায়াবেটিক ফুট কি, এটা কিভাবে হয়? একটু আগে যেমনটা বলছিলাম যে আমাদের আসলে পায়ে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আমাদের পায়ের নখ আছে, হাড় আছে, মাংসপেশি আছে, রক্তনালী আছে, নার্ভ আছে। তো ডায়াবেটিস এর প্রতিটি অংশকেই ড্যামেজ করে। তো কমনলি যেটি ডায়াবেটিক ফুট, যেটি রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন, যখন রোগীরা বলে যে পায়ে জ্বালাপোড়া করছে, কমনলি এটি বলে থাকেন। অনেকে বলে থাকেন যে পায়ে বোধ কমে গেছে, পায়ে বোধ পাচ্ছি না, হাঁটতে গেলে জুতা খুলে যে আমি টের পাই না, তাহলে পায়ের বোধ কমে যাওয়া। অনেকের পায়ে ক্ষত দেখা দেয়, গ্যাংগ্রিন দেখা যায়, পায়ের কোনো অংশ কালো হয়ে গেছে, পায়ের সোল অর্থাৎ পায়ের তলা কিংবা আঙ্গুলের অংশে কিংবা গোড়ালিতে মনে হচ্ছে ক্ষত হলো। আবার অনেক জায়গায় দেখা যায় ইনফেকশন হচ্ছে, আবার সেলুলাইটিসও হয় অনেকের, এবং অনেকের পা শেপ সাইজ চেঞ্জ হয়ে যায়, আকার আকৃতি পরিবর্তন ঘটে। এই সামগ্রিকভাবে সকল বিষয়কেই বলা হচ্ছে যে ডায়াবেটিক ফুট। ওকে, এই ডায়াবেটিক ফুট হওয়ার ক্ষেত্রে সব রোগীদেরই কি ডায়াবেটিক ফুট হবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডায়াবেটিস যাদের আছে তাদের সবারই এই ধরনের সমস্যা হবে কিনা? আপনি একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস আসলে সর্বব্যাপী। বাংলাদেশে আমরা জানি যে 50% মানুষ জানি না তার ডায়াবেটিস আছে, প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ঠিক আছে, তো এই জায়গাটায় বলা হয় যে রিসার্চ বলছে, গবেষণা বলছে যে আপনার লাইফ টাইমে যে কোনো সময় ডায়াবেটিক ফুট হতে পারে, অর্থাৎ 20 to 30% পিপল, 20 to 30%, 20 থেকে 30% মানুষের ডায়াবেটিক ফুট এই সমস্যাটি হবে। এরপরে তো এটি আরও আনুষঙ্গিক জটিলতা আছে, কাজেই সবারই যে ডায়াবেটিক ফুট হবে এরকমটা নয়, তবে ডায়াবেটিক ফুট হওয়ার ঝুঁকিটি অনেক বেশি। ওকে স্যার, ডায়াবেটিক ফুট হওয়ার লক্ষণ কি কি? অর্থাৎ একজন রোগী কি দেখে বুঝবে যে তার এই পরিণতিটা ডায়াবেটিক ফুটের দিকে নিয়ে যাচ্ছে? রোগীরা সাধারণত যে কমন কমপ্লেনগুলো বলে যে, বা আমাদেরকে যে হিস্ট্রিটা দেয়, রোগের যে বিবরণটা তারা পায়ের সম্পর্কে দেয়, যে প্রথমত তারা বলে যে পায়ের জ্বালাপোড়া করে, তো পায়ের তলায় জ্বলে, প্রচুর জ্বলে, এবং অনেক ওষুধ খাচ্ছেন, কোনোটাতেই রেসপন্স করছেন না। এবং কিছু কিছু রোগী থাকে যারা বলেন যে পায়ের বোধ কমে গেছে, জুতা খুলে গেছে, টের পাচ্ছেন না, হাঁটছেন, জুতা খুলে গেছে, কখন খুলে গেছে টের পাচ্ছেন না, পা কেটে গেছে, পায়ের তলা রক্ত পড়ছে, ব্লিডিং হচ্ছে, কিংবা খুব হাঁটতে গিয়ে
টেবিলের পায়ে কিংবা খাটের কোনায় কোন একটি জায়গায় শক্ত জায়গায় আঘাত লাগছে, কিন্তু ওনার যে পরিমাণ ব্যথা অনুভূতি হওয়ার কথা সেই অনুভূতিটি থাকছে না। তো ডায়াবেটিক ফুটের একটি অংশ হচ্ছে, কম্পোনেন্ট হচ্ছে বা উপাদান হচ্ছে নিউরোপ্যাথি। এরপর আরেকটি অংশ হলো ভাস্কুলোপ্যাথি, অর্থাৎ রক্তনালী ড্যামেজ হয়ে যাওয়া। অনেক সময় আমরা দেখি যে রক্তনালীর বিভিন্ন অংশ ব্লক হয়ে গেছে। মেজর রক্তনালী ব্লক হতে পারে ডায়াবেটিসের কারণে, সূক্ষ্ম রক্তনালীও ব্লক হতে পারে। অনেক সময় দেখা যায় পায়ের পালস খুব সুন্দর, পা ঠিক আছে কিন্তু পায়ের একটি অংশ কালো হয়ে গেছে বা পা ক্ষত হয়ে গেছে। তাহলে এভাবেও আমরা ভাস্কুলোপ্যাথি অর্থাৎ রক্তনালী ব্লকের কারণেও আপনার যে বিভিন্ন যে কমপ্লেনগুলো সেগুলো আমরা দেখতে পাই। পায়ে ক্ষত, পায়ে গ্যাংগ্রিন বা পায়ের স্কিনটা চেঞ্জ হয়ে যাওয়া, কখনো লাল হয়ে যায়, কখনো কালো হয়ে যায়, কখনো পেইল হয়ে যায়। তো এরকম বেশ কিছু দেখতে পাই। কখনো কখনো দেখা যায় যে পায়ের ক্ষত হয়েছে, সেখানে ইনফেকশন। তো ফুড ইনফেকশন বা ডায়াবেটিক ফুড থেকে যে ইনফেকশনটি হয় সেখানে দেখা যায় খুব ফাউল স্মেলিং হয়, খুব দুর্গন্ধ হয়, সেখানে অনেক সময় পুজ গড়ায়, এই বিষয়গুলো কাজ করে। এবং বিশেষ করে নেইল বা পায়ের নখগুলো ব্রিটাল হয়ে যায়, অর্থাৎ ভঙ্গুর হয়ে যায়, এবং ফিঙ্গার ওয়েব অর্থাৎ আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখা যায় যে ইনফেকশন হয়েছে। তো কমনলি এই ধরনের কমপ্লিকেশন বা এই ধরনের কমপ্লেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন এবং এগুলি তারা আসলে আমাদেরকে বলার চেষ্টা করেন সবসময়। আচ্ছা, তো আপনি দুইটা অংশ বলছিলেন, একটা হচ্ছে যে পায়ে সে বোধ পাবে না, অর্থাৎ এটা নিউরোপ্যাথি, নার্ভের যে অংশটুকু। আরেকটা বলছিলেন যে হচ্ছে রক্তনালী অর্থাৎ ধমনী বা শিরাতে অসুবিধা হবে। স্যার এই ধমনী বা শিরা কিন্তু ইনফেকশনও আছে, ট্রায়াড বলি আমরা। আচ্ছা, এর পাশাপাশি ইনফেকশন। স্যার ধমনী বা শিরা যদি কেউ বোধ পা না পায় এটা তো তার জন্য বোঝা সহজ, কিন্তু যদি কেউ ধমনী ব্লক হয়েছে কিনা এটা রোগী বুঝবে কিভাবে সুনির্দিষ্টভাবে? এটিও যে কয়েকভাবে বোঝা যায়। প্রথমত আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি, মানে রোগী যেটি বুঝতে পারবেন সেটি হলো যে উনি যদি খেয়াল করেন যে ওনার বডি টেম্পারেচার অর্থাৎ ওনার পেটে বা বুকে বা কোনো একটা জায়গায় শরীরের অংশের টেম্পারেচারটা দেখলেন, এবং পরে উনি পায়ের যে অংশটিকে সন্দেহ করছেন সেই জায়গাটা টেম্পারেচার দেখলেন। গরম বা ঠান্ডার অনুভূতি যদি হয়, স্পেশাল যদি ঠান্ডা মনে হয়, তাহলে বুঝতে হবে যে রক্তনালী অংশটিতে ব্লক আছে। তাহলে ব্লক থাকলে সেই জায়গাটিতে মানে বোধ কমে যায়। তো এরপরে যেটি হয় যে দৃশ্যমান যেটি হয়, রোগী যেটি বুঝতে পারেন যে পায়ের স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, এবং কখনো কখনো দেখা যায় যে একটু যেহেতু রক্তনালী সরবরাহ কমে গেছে, রক্ত সরবরাহ কমে গেছে, ফলে পাটা একটু চিকনের দিকে থাকে, অর্থাৎ এক পা যতটুকু আছে স্বাভাবিকের চেয়ে একটু চিকন একটা লুক দেখা যায়। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে, গ্যাংগ্রিন অর্থাৎ পচন শুরু হয়েছে, কারো কারো কালো হয়ে যায়, কারো কারো ক্ষত হয়, অর্থাৎ দেখা যায় যে ইস্কেমিয়া অর্থাৎ অক্সিজেনের অভাবে, রক্তের অভাবে ওই জায়গাটি মরতে শুরু করে, মারা যেতে শুরু করে চামড়ার একটি অংশ। ফলে সেই জায়গাটিতে একটি ক্ষতর সৃষ্টি হয়। তো এভাবে দেখা যায় কারো ক্ষত হয়, কারো গ্যাংগ্রিন হয়। তাহলে এভাবে ক্লিনিক্যালি এগুলো বোঝা যায়। আমাদের কাছে যখন আসে তখন আমরা যেটা করি যে পায়ে পালস দেখি আগে, এবং আমরাও টেম্পারেচারটা দেখি, স্কিনের কালারটা দেখি, যে জেনারেল কন্ডিশনটা কেমন, এগুলো আমরা দেখি। এরপর আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করে আমরা ইভ্যালুয়েট করি। আচ্ছা স্যার, এই পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কোথায় করা হয়? আমি বলতে চাচ্ছি যে একজন রোগী তো ঢাকা শহরে শুরুতেই আসবে না বা আসার সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে উপজেলা বা জেলা পর্যায়ে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিনা, হইলে এগুলোর খরচাপাতি কেমন, এটা সম্পর্কে যদি আইডিয়া দিই। জি, না, খুবই চমৎকার একটি প্রশ্ন এবং খুবই সময় উপযোগী একটি প্রশ্ন। ঢাকা শহরে আমরা বারডেমের নাম সবাই শুনেছি। তো এটি একটি ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক ফোরাম। তো এইরকম এর শাখা রয়েছে, সারা দেশেই এর শাখা আছে, এবং অনেকগুলো জেলা শহরে ডায়াবেটিস ফোরামের সভাপতি, ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান রয়েছে, শাখা রয়েছে। ফলে সেই জায়গায় ট্রেন্ড পার্সন রয়েছেন, ট্রেন্ড ডক্টরস রয়েছেন, তারা তাদেরকে এক্সামিন করেন, এবং সারা দেশে ওই জেলার বা ওই এলাকার যে ডায়াবেটিস রোগীরা আছেন তারা নিয়মিত ফলো আপে থাকেন। তো রুটিন ফলো আপের অংশ হিসেবেই তারা ফুড এক্সামিন কখনো কখনো করে থাকেন। স্পেশালি যদি রোগীরা কমপ্লেন করেন তখন তো অবশ্যই সেটাকে চেক করতে হয়। তখন তাহলে কারো পায়ে যদি দৃশ্যমান কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, পায়ে ক্ষত থাকে, পায়ে গ্যাংগ্রিন থাকে, পচন থাকে, তখন তারা স্পেসিফিকলি ওই টেস্টগুলো করেন। এবং তার মধ্যে একটি হচ্ছে নিউরোপ্যাথির টেস্ট এবং একটি হচ্ছে ভাস্কুলোপ্যাথির টেস্ট। তো আলট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি যেটাকে বলা হয়, অর্থাৎ রক্তনালীর আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানে কোনো ব্লক আছে কিনা, এবং সেটি ধমনী বলেন, সেটি শিরা বলেন, দুটি বোঝা যায়। তো এটি বাংলাদেশে এখন জেলা পর্যায়ে অধিকাংশ জায়গাতেই আছে, এমনকি অনেক উপজেলাতেও এই জিনিসটি রয়েছে। ফলে বিশেষ করে সদর উপজেলাগুলোতে এই সুযোগ বিদ্যমান, এবং একটু উন্নত উপজেলা যেগুলো সেগুলোতেও ডায়াবেটিসের ট্রেন্ড পার্সন রয়েছেন। বিশেষ করে চিকিৎসকের অনেকেই ট্রেনিং থাকে ডায়াবেটিস চিকিৎসার জন্য, এবং যে আলট্রাসোনোগ্রাম, রক্তনালী আলট্রাসোনোগ্রাম যেটাকে আমরা বলছি, কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি, এটি অনেক জায়গায় উপজেলা পর্যায়েও অ্যাভেলেবল। এবং যেহেতু এটি একটি আলট্রাসোনোগ্রাম, কাজে
কোনো কাটাছেঁড়া প্রয়োজন হয় না। এটি জাস্ট আপনার যেমন ইকো মেশিন যেটি হার্টের ইকো করা হয় কিংবা পেটের আল্ট্রাসাউন্ড করা, সেই একই মেশিন, জাস্ট প্রোবটা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট একটি প্রোব, কিন্তু মেশিনটা সেম। কাজে আর কোনো কাটাছেঁড়া নেই এবং একজন ট্রেন্ড পারসন, একজন আল্ট্রাসোনোলজিস্ট এই কাজটা করতে পারেন, সোনোলজিস্ট এই কাজটা করতে পারেন, এবং দেখা গেছে যে অধিকাংশ জায়গাতে ওখানেই তার ইনিশিয়াল ডায়াগনোসিসটা হয়ে যায়। তবে অনেক সময় এর পাশাপাশি ডায়াবেটিসের কিছু ইভ্যালুয়েশন কিন্তু করে ফেলতে হয়, যেমন ফাস্টিং সুগার কেমন, 2 hours আফটার ব্রেকফাস্ট কেমন, কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, HbA1c আমরা অনেকেই দেখি, আপনি জানেন, কিংবা পায়ে ইনফেকশন আছে কিনা, CBCটা আমরা অনেকেই দেখে থাকি, রুটিন কিছু টেস্ট করা হয়ে থাকে। জি, অনেক ধন্যবাদ। অর্থাৎ জেলা পর্যায়ে তো আছেই, উপজেলা পর্যায়েও কখনো অনেক জায়গাতেই আছে এবং এটি এখন সহজ, কেউ চাইলে এটি করাতে পারেন। ওকে, আমরা নির্ণয় সম্পর্কে জানলাম। এবার আমি একটু জানতে চাই যে ডায়াবেটিক ফুট হয়ে গেলে তার চিকিৎসা কি, কোন কোন পর্যায়ে চিকিৎসা করা সম্ভব? খুবই চমৎকার একটি প্রশ্ন। বিশেষ করে আমরা বলছিলাম যে সচেতনতা আসলে সবচেয়ে বেশি জরুরি, এবং আপনি যেমনটা বলছিলেন যে ডায়াবেটিস, যেমন বাংলাদেশে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের কথা বলা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত, তো পরিসংখ্যান বলছে যে 20 থেকে 30% মানুষের কিন্তু আপনার ফুট আলসার হতে পারে। ঠিক আছে, ডায়াবেটিক ফুট হতে পারে এবং ফুট আলসার হতে পারে, প্রায় ক্ষত হতে পারে। ডায়াবেটিক ফুটের পরবর্তী ধাপই হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার, অর্থাৎ এখানে একটি ক্ষত হতে পারে। তাহলে ক্ষত হওয়ার সংখ্যা 20 থেকে 30%। অর্থাৎ যদি আমি ধরি যে 1 কোটি মানুষের ডায়াবেটিস আছে, তাহলে 20 লক্ষ লোকের মানুষের ডায়াবেটিক ফুট আলসার হতে পারে, পায়ে ক্ষত হতে পারে, ঘা হতে পারে, পায়ে ক্ষত হতে পারে। আর সংখ্যাটা যদি হয় 2 কোটি, তাহলে 40 লক্ষ মানুষের কিন্তু তার এই লাইফ টাইমে যে কোনো সময়, যতক্ষণ তার ডায়াবেটিস ডায়াগনোসিস হলো তারপর থেকে যে কোনো সময় তার এই পায়ে ক্ষত হতে পারে। এটা একটি অংশ। এবং সাধারণ ফুট আলসার থেকে এর পার্থক্যটা হলো এটি কিন্তু সাধারণভাবে সারতে চায় না, অনেক বেশি সময় নেয় এবং ডিস্টার্বেন্স, সোশ্যাল নিউসেন্স ক্রিয়েট করে। দেখা যায় ইনফেকশন হয়েছে, পানি পড়ছে, পুজ পড়ছে। অনেক রোগী দেখা যায় যে এই ক্ষত সারতে গিয়ে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, রেগুলার ড্রেসিং করতে হচ্ছে, এবং অনেক কমপ্লেইন আছে যে এটির থেকে আবার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এক্সাজারবেট করছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে, দ্রুত হচ্ছে, ফলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির দিকে পেশেন্ট চলে যাচ্ছে অনেকে। যে 20 থেকে 30% মানুষের ডায়াবেটিক ফুট আলসার হতে পারে। কিন্তু এটি হলো দেখা গেছে সাধারণ ফুট আলসার যেখানে আমরা 10 দিন, 15 দিন কিংবা 1 মাসের ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, ডায়াবেটিক ফুট আলসার ট্রিটমেন্ট হতে মানে 1 মাসের অনেক বেশি সময় লাগে, কারো 3 মাস, কারো 6 মাস, এমনকি 1 বছরও লাগতে পারে ডায়াবেটিক ফুট আলসার হয়ে গেলে সেটিকে ট্রিটমেন্ট করে সম্পূর্ণ ভালো করতে, সমাধান করতে। এটি শেষ নয়। দেখা গেছে যে এদের মধ্যে আবার যে 15 থেকে 20% কিন্তু ইম্পুটেশন প্রয়োজন হয়, অর্থাৎ ফুট আলসারটি কন্ট্রোল হয়নি এবং সেটি বেড়ে গিয়েছে, ইনফেকশন বেড়ে গিয়েছে, চিকিৎসায় ভালো হয়নি এবং একটি পর্যায়ে পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে, একটি পর্যায়ে পায়ের হাঁটুর উপরে কেটে ফেলতে হয়েছে, অর্থাৎ রোগী পঙ্গু হয়ে যাচ্ছেন। এই সংখ্যাটি কিন্তু এই যে 20 থেকে 30% মানুষ যাদের ডায়াবেটিক ফুট আলসার হলো তাদের প্রায় 15% বা 20%-এর মতো। আচ্ছা, অর্থাৎ সকলেরই পা কাটতে হবে এরকম না, কিন্তু তারা ঝুঁকির মধ্যে আছেন, চিকিৎসার ঝুঁকির মধ্যে থাকছেন। এরপরের যে অংশটি আছে যে এখানেই কিন্তু এই যাত্রার শেষ নয়, ভোগান্তির শেষ কিন্তু এখানেই না, জটিলতা, ডায়াবেটিক ফুটের জটিলতা এখানেই শেষ হচ্ছে না, এবং এটি শেষ হচ্ছে মৃত্যু দিয়ে। বলা হচ্ছে যে যাদের ডায়াবেটিক ফুট আলসার হচ্ছে এবং যাদের আপনার এম্পুটেশন লাগছে তাদেরও কিন্তু একটি 50% ডেথ হচ্ছে উইদিন 5 years। আচ্ছা, যাদের মেজর এম্পুটেশন লাগে, যাদের পা কেটে ফেলতে হয়, তাদের মধ্যে 5 years মর্টালিটি হচ্ছে 50%, অর্থাৎ 50% মানুষ মারা যেতে পারেন 5 বছরের মধ্যে। একটি সম্ভাবনা পা কেটে ফেলার পরেও এরকম দেখা যাচ্ছে, পা কেটে ফেলার পরে, অর্থাৎ তার ডায়াবেটিস জনিত অন্যান্য যে কমপ্লিকেশন, অন্যান্য যে জটিলতা, তার ব্রেন স্ট্রোক করতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, তার নেফ্রোপ্যাথি হতে পারে, তার রেটিনোপ্যাথি হতে পারে, অন্যান্য অর্গান ড্যামেজ হতে পারে। ওভারঅল তার যে নেতিবাচক যে প্রতিক্রিয়া, প্রভাব ডায়াবেটিসের শরীরের উপরে, এবং সেটি ইন্ডিকেট করছে এম্পুটেশনটা তাকে একটা প্রতীকের মতো, তাকে এটা প্রজেক্ট করছে যে তার মর্টালিটি অনেক হাই, চান্স হাই, উনি মৃত্যুবরণ করতে পারেন। কাজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটি এখান থেকে আসলে একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা স্যার, আমরা মনে হয় খুব ভালোই বুঝতে পেরেছি। আমার এখন প্রশ্ন হচ্ছে যে স্যার পা কাটার কথা তো বলছিলেন, অর্থাৎ অ্যাম্পুটেশনের কথা বলছিলেন, তো পায়ের বেশিরভাগ ক্ষেত্রে কোন পর্যন্ত কাটতে হয়? শুধু আঙুল পর্যন্ত যেতে হয় নাকি হাঁটুর নিচে বা হাঁটুর উপরে? এইটা সম্পর্কে আপনাদের তথ্য কি? এগুলো আছে, মাইনর এম্পুটেশন আছে, মেজর এম্পুটেশন
কন্ডিশন আছে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র বুড়ো আঙ্গুলে একটি ক্ষত হয়েছে বা গ্যাংগ্রিন হয়েছে, তো সেটি চিকিৎসায় ভালো হচ্ছে না এবং একটি পর্যায়ে ইরিভার্সিবল হয়ে গেল, গ্যাংগ্রিন হয়ে গেল, পচন ধরে গেল, তখন ওটি কেটে ফেলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে রোগী ভালো হয়ে গেছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি ইনফেকশনটা অ্যাগ্রাভেট করে এবং ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, স্পেশালি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কেটে ফেললেও অনেক সময় সমাধান হতে চায় না। আবার দেখা গেল যে সেখানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিন্তু তার রক্তনালী ব্লক আছে এবং সেই ব্লকটি হয়তো হাঁটুর কাছে ব্লক কিংবা পায়ের গোড়ালির কাছে ব্লক, সেক্ষেত্রে কিন্তু আঙ্গুলের একটা অংশ কেটে ফেলে দিলেও ক্ষত পুরোপুরি শুকাতে চাইবে না, বরং এটি আরও উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে এবং পরবর্তীতে কিন্তু আপনার যে মিড ফুড এম্পুটেশন আমরা বলি কিংবা আপনার অ্যাবভ নি এম্পুটেশন, বিলো নি এম্পুটেশন, এরকম বিভিন্ন ধাপে ধাপে এম্পুটেশনের বিষয়গুলো আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কারো ডায়াবেটিস হয়ে পায়ে ঘা হইলে, অর্থাৎ ডায়াবেটিক ফুট আলসার হইলে তখন তার এই রক্তনালী ব্লক আছে কিনা এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথেই দেখে ফেলতে হবে। বিশেষ করে আমরা যেটি বলে থাকি, আমরা ভাস্কুলার সার্জনগণ যেটি বলে থাকি যে ইভেন যে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটি হচ্ছে, সেখানেও তারও একটি প্রভাব পড়ছে আসলে ভাস্কুলোপ্যাথির কারণেই। তার মূল সমস্যাটা শুরু হচ্ছে রক্তনালী থেকেই। কিভাবে? যে নার্ভের যে রক্ত সাপ্লাই দেয়, ভাষা নার্ভোরাম যাকে বলা হচ্ছে, যে নার্ভের যে রক্তনালী সাপ্লাই, সেটি কিন্তু যখন নষ্ট হয়ে যায় তখনই নার্ভটা ড্যামেজ হচ্ছে। তাহলে নার্ভটা আসলে কেন ড্যামেজ হলো? নার্ভ ড্যামেজ হলো রক্তের সরবরাহ না থাকার কারণে। তাহলে আসলে আগে রক্তনালী ড্যামেজ হচ্ছে, মাইক্রোভেসেল যেটিকে বলা হচ্ছে, সূক্ষ্ম রক্তনালী যেটিকে বলা হচ্ছে, যেটি নার্ভকে রক্তনালী রক্ত সাপ্লাই দেয়, সেটি যখন ড্যামেজ হয়ে গেল তখন নার্ভটি ড্যামেজ হয়ে গেল। নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার পরে পায়ের বোধ কমে গেল। কাজে আসলে শুরুটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে শুরুটা হচ্ছে আসলে রক্তনালী ব্লকের মাধ্যমে, যদি অনেক সময় দেখা যায় রক্তনালী রিপোর্টে কিন্তু ভালো আসে, যে একদম নর্মাল রিপোর্ট দেখায় সব সময়। কেন? দেখা যায় পায়ের গোড়ালি পর্যন্ত মেজর রক্তনালীগুলো খুব সুন্দর আছে এবং পালসেটাইল, হাত দিলে পালস পাওয়া যায়, কিন্তু পায়ে ক্ষত দৃশ্যমান। তখন আমরা যেটি জানি সেটি হলো যে সূক্ষ্ম রক্তনালীগুলো ড্যামেজের কারণে এই সমস্যাটি হয়েছে অ্যাকচুয়ালি। স্যার, সিগারেট খাওয়ার সাথে অর্থাৎ স্মোক করার সাথে এই ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক ফুট আলসার হওয়ার সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই সম্পর্ক আছে। ডায়াবেটিস স্মোকিং নিজে থেকে অনেক ক্ষতি করে না, কিন্তু স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর এবং সে অনেকগুলো প্রবলেমকে অ্যাগ্রাভেট করে দেয়। বিশেষ করে রক্তনালীর স্পেজম, ভাস্কুলার স্পেজম করে, অর্থাৎ রক্তনালীকে সংকুচিত করে দেয়। তো ডায়াবেটিসের কারণে রক্তনালী এমনিতেই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে, আমরা ভাস্কুলোপ্যাথি বলছি। তো এই জায়গাটা যখন আবার রক্তনালী সংকুচিত হয় স্মোকিংয়ের কারণে, তখন প্রবলেমটি আরও বেড়ে যায়। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে প্রায় 4 কোটিরও অধিক মানুষ স্মোকিং করে থাকেন এবং প্রায় 4 কোটির অধিক মানুষের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে। কাজে এগুলো কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের কন্ডিশনটাকে বাড়িয়ে দেয়, ঝুঁকিটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা দেখেছি যাদের ডায়াবেটিক ফুট হয় তাদের ক্ষেত্রে এই যে স্মোকারদের সংখ্যাটি অনেক বেশি, অর্থাৎ যারা নন স্মোকার এবং যারা স্মোকিং করেন এদের মধ্যে ডায়াবেটিক ফুট বেশি হচ্ছে যারা স্মোকিং করছেন, কারণ তাদের রক্তনালীটা বেশি কম্প্রোমাইজ হচ্ছে। কাজেই আমরা বলবো যে যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে যে কেউ স্মোকিং করেও থাকেন সেটিকে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য। ওকে স্যার, অনেক সময় যেটা হয় আমাদের রোগীরা যেটা করে থাকেন, পায়ে হয়তো একটু জ্বালা পড়া হচ্ছে বা হচ্ছে একটু অস্বস্তি হচ্ছে, ওনারা গরম শেক অথবা ঠান্ডা শেক দিয়ে থাকছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে স্যার, ডায়াবেটিস রোগীদের পায়ে এরকম গরম শেক, ঠান্ডা শেক দেওয়ার ক্ষেত্রে অথবা নতুন জুতা পরার ক্ষেত্রে কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে? অবশ্যই সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে তারা যারা আত্মীয় স্বজন রয়েছেন, ছেলে মেয়ে রয়েছেন বা স্ত্রী রয়েছেন, সহধর্মিণী বা স্পাউজার্স, অর্থাৎ স্বামী হোক স্ত্রী হোক, দুজনকে এই জায়গাটা সহযোগিতা করার প্রয়োজন। বিষয়টি এরকম যে যেহেতু নার্ভ ড্যামেজ হয়ে যায় স্পেশালি পায়ের, জি, ফলে অনেকেই আছেন যে মানে একটি বালতিতে কিংবা একটি গামলায় গরম পানি দিয়ে পাটিকে চুবিয়ে রাখেন। তো অনেক কারণেই রাখেন, অনেক পায়ে ক্ষত থাকলে অনেকে এই কাজটি করে থাকেন, কিংবা একটু আরাম পাওয়ার উদ্দেশ্যে অনেকে এই কাজটি করে থাকেন। কিন্তু আমরা আগেই বলেছি যে ডায়াবেটিক ফুটে নার্ভ ড্যামেজ হয়। নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওনার কিন্তু বোধ কমে গেছে, ফলে পানিটি অনেক গরম কিনা অনেক সময় কিন্তু বোঝা যায় না। এটিকে অবশ্যই হাত দিয়ে চেক করতে হবে। অনেকে পা ডুবিয়ে চেক করার চেষ্টা করেন যে পানিটি আসলে গরম কিনা, কিন্তু পানি আসলে দেখা গেল যে ফুটন্ত পানি, পা ডুবানোর সঙ্গে সঙ্গে আসলে পায়ে বার্ন হয়ে গেল, কিংবা অতটা না হলেও কিছুটা ড্যামেজ হলো, কিন্তু রোগীটা রিয়েলাইজই করতে পারলেন না যে তার আসলে বেশ অনেকখানি বার্ন হয়েছে, পানি অনেক বেশি গরম ছিল, যতটুকু গরমে আসলে আমরা হাত পা ডুবাই না। তো এই জায়গাটা যারা আত্মীয় স্বজন আছেন, কেয়ার গিভার রয়েছেন, তাদের এই জায়গাটা হেল্প করতে হয় যে পানিটি আসলে জাস্ট ইস্যুদুষ নয়, কারণ সামান্য গরম হবে, যাতে সেখানে মেজর ড্যামেজ হবে না এবং টিস্যু ড্যামেজ হবে না। এই জায়গাটিতে কখনো কখনো হেল্প করে। কাজে ওই জায়গাটা আমরা সরাসরি না করি না, কিন্তু অবশ্যই টেম্পারেচারটাকে চেক করে নিতে হবে। সেটি বেশি ঠান্ডা বেশি গরম দুটি পায়ের ক্ষতি করতে পারে, এটা ইস্যুদুষ্ণ হলে ভালো হয়।
ওকে স্যার, চিকিৎসা সম্পর্কে আপনি বলছিলেন যে একটা উপায় হচ্ছে যে যদি পা অনেক সময় পচে গিয়ে থাকে, সেক্ষেত্রে পা আঙুল থেকে শুরু করে অনেক হাঁটুর উপরে পর্যন্ত কেটে ফেলা লাগতে পারে। স্যার, পা কেটে ফেলাই কি একমাত্র সমাধান? এর বাইরে কি আর কোনো চিকিৎসা নাই? এটি আসলে একটি সর্বশেষ অপশন, প্রথম অপশনগুলো বলা হয়নি। তো প্রথম যেটি আসলে আমরা যেটি সবার আগে যেটি বলতে চাই যে ডায়াবেটিস বিশেষজ্ঞ যারা আছেন, এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট যারা আছেন, তারা কিন্তু 3টি ডি এর কথা বলেন, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য। কাজে প্রথমেই আসে খাবার নিয়ন্ত্রণ করার বিষয়টি কিন্তু সবার আগে চলে আসে, মানে সুগার নিয়ন্ত্রণ করা, রক্তে অতিরিক্ত সুগার বা চিনি এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটি হলো প্রথম কাজ। আসলে এই ডায়াবেটিক ফুড হোক আর যাই হোক, ডায়াবেটিস থাকলে প্রথম কাজ হলো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদেরই কিন্তু ডায়াবেটিক ফুডের ঝুঁকিটা বেশি। যারা নিয়ম মেনে চলেন তাদের কিন্তু ঝুঁকিগুলো আসলে কম থাকে। তো সেটাই আমরা পরে কথা বলছি। তো প্রথম কাজটি হলো যে আপনার ডায়েট এবং ড্রাগ এবং ডিসিপ্লিন। তাহলে প্রথমত আমাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে সুগারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং চিকিৎসা বিজ্ঞানীগণ অ্যাডভাইস করে থাকেন যে কমপক্ষে 45 মিনিট হাঁটতে হবে এভরিডে। হ্যাঁ, সপ্তাহে কমপক্ষে 5 দিন 45 মিনিট করে হাঁটার কথা অ্যাডভাইস করা হয়ে থাকে। একটু যাতে একটু ঘাম হয়, একটু জোরে হাঁটা, এই বিষয়টি অনেক সময় অ্যাডভাইস করা হয়। ক্যালোরিটাকে বার্ন করা এবং কতটুকু খাবে সেটুকু নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। এরপরে আসছে যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, তখন কিন্তু ড্রাগের কথাটি আসে। তো বিভিন্ন ধরনের ড্রাগ আছে, মুখে ওষুধ খাওয়ার ব্যাপার আছে, যাতে এটাতেও কন্ট্রোল হয় না, তাদের ইনসুলিন নেওয়ার ব্যাপার আছে। এভাবে কিন্তু আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটি কিন্তু ডায়াবেটিক ফুড চিকিৎসার প্রথম ধাপ। তো এরপরে আসছে পায়ের যত্নের বিষয়টি। তো পায়ের যত্নটি খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের জন্য, এবং প্রতিদিন পা চেক করতে হবে। যে অনেক পার্সন থাকেন অবেজ, তাদের ক্ষেত্রে নিজে থেকে পা চেক করাটা কঠিন। তো তাদের ফ্যামিলি মেম্বারদেরকে এই জায়গাটা হেল্প নেওয়ার প্রয়োজন আছে। কেয়ার গিভাররা তাকে হেল্প করতে পারেন যে পায়ের তলায় এভরিডে প্রতিদিন চেক করতে হবে যে পায়ের তলায় কোনো ইনজুরি আছে কিনা, কোথাও লাল হয়ে গেছে কিনা, স্কিনে কোনো চেঞ্জ আসছে কিনা, কোথাও লাল, কোথাও ঠান্ডা, কোথাও নীল, এগুলো হয়ে গেছে কিনা। পায়ের টেম্পারেচারটা চেক করে দেখতে হবে এভরিডে, পা ঠান্ডা না গরম, অর্থাৎ পা ইনফেকশন হয়ে গেল কিনা। ইনফেকশন থাকলে পা গরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে বুঝতে হবে যে পায়ে রক্তনালীতে ব্লক হয়েছে। এই টেম্পারেচারটি বুঝে নেওয়ার ব্যাপার আছে, পায়ে কোথাও ক্ষত হলো কিনা। তারপরে গোসল করার পরে, উজু করার পরে, হাত পা ধোয়ার পরে, বাইরে থেকে আসার অনেক হাত পা ধোয়ার অভ্যাস থাকে, তো আঙ্গুলের ফাঁকে ফাঁকে যেন পানি জমে না থাকে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি জমে থাকলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকিটি বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে এই জায়গাটিতে একদম মানে ইন্টেনশনালি চেক করতে হবে যে পানি আসছে কিনা, থাকলে এটাকে শুকনো একটি টাওয়েল দিয়ে মুছে ফেলতে হবে। এবং নখ কাটার বিষয়টি খুব ভাইটাল। অনেকে খুব বেশি কাটেন, অনেকে কম কাটেন। তো পরিমিতভাবে নখ কাটতে হবে। নিজে যদি কাটা না যায়, বেন্ড হয়ে বাঁকা হয়ে যদি কাটা না যায়, তাহলে ফ্যামিলি মেম্বার, কেয়ার গিভারদের সহযোগিতা নেওয়া যেতে পারে। কিন্তু যে শার্প পয়েন্ট থাকে অনেক সময় যেখানে ইনজুরি হয়, কাজে শার্প পয়েন্ট রাখা যাবে না নখের, সেগুলোকে ব্লান্ট করে দিতে হবে, ভোতা করে দিতে হবে, এবং খুব সুন্দরভাবে নখের টেক কেয়ার করতে হবে। এবং জুতা যেটি পরতে হবে, বিশেষ করে বাসায় খালি পায়ে হাঁটা যাবে না, মোজা অথবা স্যান্ডেল বা নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে সবসময়, সার্বক্ষণিক। কারণ পায়ের অনেক সময় বোধ কমে যায়, জ্বালা পোড়া করে, দেখা যায় যে চেয়ারের কোনায়, টেবিলের কোনায়, খাটের কোনায়, আলমারির কোনায় লেগে যাচ্ছে হাঁটতে গিয়ে, কিংবা পায়ের নিচে শার্প কিছু অবজেক্ট পড়লেন, উনি তার বুঝতে পারবেন না, একটা ইনজুরি হয়ে যাবে। তো এই জন্য সবসময় একটা স্যান্ডেল, নরম স্যান্ডেল কিংবা একটি মোজা পরে থাকাটা তার জন্য সেফ। তো অনেকের জন্য কিন্তু স্পেশাল অর্ডার দিয়ে জুতাও বানাতে হয়, বিশেষ করে যাদের ডায়াবেটিক ফুট আলসার থাকে, পায়ে ক্ষত থাকে, তাহলে কোন একটি জায়গায় যখন প্রেশার বেশি পড়ে সেই জায়গাটিতে ক্ষত হয়। তো এই জন্য দেখা গেছে গ্রেড 2 অর্থাৎ বুড়ো আঙ্গুলের নিচে ক্ষত হয়, তারপরে পায়ের পাতার এক সামনের দিকের অংশে ক্ষত বেশি হয়, পায়ের পাতার পিছনের দিকে অনেক গোড়ালির দিকে অনেকের ক্ষত বেশি হয়, ফুট আলসার হচ্ছে। তখন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে এমন একটা জুতা পরতে হবে যেন পুরো ওয়েটটা যেন জুতার মধ্যে ইউনিফর্মলি পড়ে, কোন একটি নির্দিষ্ট জায়গায় যেন প্রেশার বেশি না পড়ে। তো ওই জন্য স্পেশাল অর্ডার দিয়ে জুতা বানাতে হয়। তাহলে মোজার ব্যাপারটি আসলো, নরম সোলের কথা আসলো, একটি উপযুক্ত জুতার কথাও আসলো। আপনি কিন্তু একটু আগে জুতার কথা বলছিলেন, তো এই জুতাটি খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত টাইট যদি জুতা হয়, স্পেশালি যাদের পা ডিফর্ম, যাদের পায়ের আকার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, তারা যদি রেগুলার শু পরেন তাহলে কিন্তু একটি জায়গায় বেশি প্রেশার পরে জায়গাটি ক্ষত হয়ে যাবে। এই জন্য তাদেরকে কাস্টমাইজ বা স্পেশাল অর্ডার দিয়ে জুতা পরা ভালো, অথবা আলাদা রকমের জুতা, হ্যাঁ, এমনভাবে জুতাটা পরা উচিত যেন কোনো একটি জায়গায় অনেক বেশি প্রেশার না পড়ে। এছাড়া আপনার অনেকের এই যেটি বলছিলাম যে স্মোকিং থাকে, স্মোকিংটাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। অনেকের
হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কার্ডিয়াক ইস্যু থাকে, নেফ্রোপ্যাথি থাকে, এগুলো অনেকের চলে আসে। এই জায়গাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে এই জায়গাগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। আমরা বহু রোগী পেয়েছি যে নেফ্রোপ্যাথি, কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি বলি, এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি, যাদের ডায়ালিসিস করা প্রয়োজন এবং তাদের ডায়াবেটিস আছে, কিডনি নষ্ট হয়ে গেছে ডায়াবেটিস থেকে, এখন তার ডায়ালাইসিস করতে হচ্ছে। তো এই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের রেগুলার কিডনি চেক আপ করা প্রয়োজন, তাদের হার্টের চেক আপ করা উচিত। আপনি জানেন যে বোধ কমে যায়, বোধ কমে যাওয়ার কারণে যে বলা হয় সাইলেন্ট এমআই শব্দটা কিন্তু আমরা অনেকেই জানি এখন, অর্থাৎ একজন রেগুলার পার্সনের এমআই হলে যে সিভিয়ার চেস্ট পেইন হয়, তীব্র বুকে ব্যথা হয়, এটি কিন্তু আপনার ডায়াবেটিস রোগীদের বেলায় অতটা তীব্র হয় না, বরং অনেক কম। অর্থাৎ ডায়াবেটিক রোগী হার্ট অ্যাটাক হলে অত বেশি ব্যথা, অনেক সময় বুঝতেই পারেন, উনি মনে করেন গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, তো এটা মিস ডায়াগনোসিস হতে পারে, কারণ চিকিৎসকও মনে করেন যে না হার্টের এমআই হলে তো এরকম হবে না, হার্ট অ্যাটাক হলে তো রোগীর চেহারাই হবে অন্যরকম, ব্যথা তীব্রতা অত দেখেন না। কাজে এই জায়গাটিতে আমি মনে করি যে খুবই সতর্ক হওয়া প্রয়োজন। অন্যান্য রোগ আছে কিনা, থাকলে সেগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে পরামর্শ নেওয়া উচিত। আমরা কথা বলছি ডায়াবেটিক ফুড নিয়ে, কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে, কারণ আমরা দেখছি যে এটি আসলে একটি সিন্ড্রোম আকারে আসছে এবং শরীরের অন্যান্য অংশগুলোকে প্রভাবিত করছে। আমরা প্রথমে বলছি ডায়াবেটিসকে বলা হচ্ছে নীরব ঘাতক, সে কিন্তু পুরো শরীরকেই আক্রান্ত করছে। তাহলে আমরা লাইফস্টাইলের কথা বললাম, ফুড হ্যাবিটের কথা বললাম, পায়ের যত্নের কথা বললাম, একই সঙ্গে আসছে ড্রাগস। তো ড্রাগস একটি হলো ডায়াবেটিসের জন্য, আরেকটি কিন্তু আছে ফুটের জন্য, পায়ের রক্তনালী যেটি ব্লক হচ্ছে। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে যদি রক্তনালী ব্লক পাই তাহলে সেটি কিন্তু চালু করা যায়। আচ্ছা, সেটি চালু করা যায়, সেটি অনেকগুলো অপারেশন করতে হয়, অপারেশন করে করা যায়, অপারেশন না করেও করা যায়। একটি অংশ হলো যে কনজারভেটিভ মেডিসিন আছে অনেকগুলো, যেগুলো ব্লাড থিনার, রক্ত পাতলা করার অনেক ওষুধ আমরা দিয়ে থাকি ডায়াবেটিক ফুড যাদের আছে, এটা এক নম্বর। কিন্তু রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ পাওয়া যায়, তাহলে সেগুলো তো রক্ত সঞ্চালন বৃদ্ধি হলো। এবং ইনফেকশন থাকে অনেকের, সেই ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। তো ইনফেকশন এগুলো দেখার পরও অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষতটি সারছে না, রোগীর জটিলতা কমছে না, পায়ে ক্ষত বা গ্যাংগ্রিন বা পচনটি বাড়ছে। তখন আমরা রক্তনালী পরীক্ষা করে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি করছি, তাহলে রক্তনালী ব্লক যদি পাওয়া যায় তাহলে পরবর্তী ধাপেই আসে কিন্তু আরও অ্যাডভান্স টেস্ট করার জন্য রক্তনালী ব্লকটি আসলে কোথায় হলো, কতটুকু হলো এবং কি চিকিৎসা দেওয়া যায়। তো এই জন্য কিন্তু সিটি এনজিওগ্রাম করতে হয় বা এমআর এনজিওগ্রাম করা যায়, বিশেষ করে রক্তনীল ব্লকটি যদি বেশি হয়। অল্প হলে এটি আমরা করি না, বড় হলে এটি আমরা করি। এবং এনজিওগ্রামের ব্লকটি দেখে এখন কিন্তু সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটি পশ্চিমা বিশ্বে চালু আছে, যে বেলুন এনজিওপ্লাস্টি, অর্থাৎ কাটা ছেঁড়া না করে রক্তনালীকে মোটা করে দেওয়া যায়, বেলুনের মাধ্যমে রক্তনালীকে চালু করে দেওয়া যায়। ফলে এই ক্ষেত্রেও কিন্তু অনেকের ইমপ্রুভমেন্ট আসে এবং পায়ের যে ক্ষত সেটি সেরে যায়। যে অংশটি পচে গেছে, গ্যাংগ্রিন হচ্ছে, ওই অংশটুকু কেটে ফেলতে হয়, বাট বাকি অংশটুকু ইমপ্রুভ করে যায়। তো এছাড়াও কিন্তু আপনার ডায়াবেটিকের উন্ড কেয়ারের একটি বিষয় আছে, ইনফেকশন আছে কিনা, তো কালচার সেন্সিটিভিটি টেস্ট কিন্তু আমরা করতে দিই এই ধরনের রোগীদের। আচ্ছা স্যার, এই একটু ইন্টারাপ্ট করছি, এই যে আপনি উন্ড কেয়ার বলেন, অর্থাৎ ডায়াবেটিক রোগীর যে ক্ষত হয়েছে, এখানে অনেকেই পছন্দ করেন যে বাড়িতে থেকে এই ক্ষতটাকে ড্রেসিং করা বা পরিষ্কার করা। তো স্যার এটাকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন? অর্থাৎ বাসায় বসে চিকিৎসা নেওয়া বা পরিষ্কার করাই ভালো হবে, নাকি হাসপাতালে এসে একজন ডাক্তারের তত্ত্বাবধানে এটা ড্রেসিং করাটা ভালো হবে? প্রথমত তাকে অবশ্যই প্রথমেই তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে এবং তার অ্যাসোসিয়েটেড ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। পায়ে যে ক্ষতটা হলো এটা কি শুধুমাত্র নিউরোপ্যাথি নাকি এখানে ভাস্কুলার প্রবলেমও আছে, রক্তনালী ব্লকও আছে। অনেক সময় শুধুমাত্র দেখা যায় রক্তনালী সম্পূর্ণ ভালো, শুধুমাত্র নার্ভ ড্যামেজ, এইটা কিন্তু আপনি বাসায় বসে চিকিৎসা করলেও হয়, শুধুমাত্র ড্রেসিং করতে হয় এবং মাঝে মধ্যে ফলো আপ করতে হয়। কিন্তু যদি আপনার ভাস্কুলোপ্যাথি থাকে তাহলে আপনার কিন্তু নার্ভ ড্যামেজ আছে, আবার ভাস্কুলার ইস্যুও আছে। কাজে এই জায়গাটিকে আপনাকে ফলো করতে হবে এবং এটুকু খেয়াল করতে হবে যে ইনফেকশনটা অ্যাডভান্স কিনা। যদি অ্যাডভান্স ইনফেকশন হয়, যদি আন্ডারলাইং স্ট্রাকচারকে ধরে ফেলে, অনেক সময় এক্সরে করে দেখতে হয় যে অস্টিওমাইলাইটিস হলো কিনা, বোনকে ইনভলভ করে ফেলো কিনা, এই যে বিষয়টা কিন্তু অ্যাড্রেস করতে হয়। তাহলে অনেক সময় রোগীরা বুঝতেই পারেন না যে দেখা যায় উপরে মুখটি ছোট কিন্তু ডিপ ইনসাইড তার ইনফেকশন ছড়িয়ে গেছে পায়ের মধ্যে। তো এই জায়গাটি কিন্তু শুধু উপর থেকে একটু আমি পবিসেপ দিয়ে বা একটা সলিউশন দিয়ে আমি এটাকে ড্রেসিং করে দিলাম, তাহলে কিন্তু এই রোগীরা মনে করে স্যার আমি দিনের পর দিন ড্রেসিং করছি, আমার ক্ষত কিন্তু উন্নতি হচ্ছে না। বাট তার ডিপ ইনসাইড পায়ের ক্ষতের ভিতরে কিন্তু তার একটা বড় ইনফেকশন রয়ে গেছে এবং সেটি ভালো হচ্ছে না। আমরা দেখেছি যে কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করার পরে, এই যে পায়ের ক্ষতস্থান থেকে রস নিয়ে পরীক্ষা করার পর আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ড্রাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে আছে।
কোনো ওষুধই তাকে দেওয়া যাচ্ছে না যে ওষুধটি দিলে তার এই ইনফেকশনকে কন্ট্রোল করা যাবে। কেন? যে দেখা যাচ্ছে উনি দোকানে যাচ্ছেন, দোকান থেকে তাকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, তো ভালো হচ্ছে না, উনি অ্যান্টিবায়োটিক খেলেন, উনি আবার কিছুদিন পর আবার তার ভালো হচ্ছে না, আবার আরেকটি ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক খেলেন। এভাবে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে করতে দেখা যাচ্ছে যে উনি 5-6টা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে ফেলছেন, কিন্তু ক্ষত একটু কমে কিন্তু পুরোপুরি ভালো হয় না এবং সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো এটি একটি বিপদের জায়গা। এই জায়গাগুলোতে চিকিৎসকরা কথা বলছেন, এই জায়গাগুলো অ্যাড্রেস হওয়া প্রয়োজন। তো ডায়াবেটিক ফুড রোগীদের এই জন্য শুধুমাত্র ঘরে বসেই চিকিৎসা হওয়াটা আমি মনে করি যে যথার্থ নয়, বরং উনি কিছু অংশ ঘরে বসেই নেবেন, কিছু ক্ষেত্রে কিন্তু হাসপাতালেও ভর্তি হতে হয় যদি মেজর ফুড ইনফেকশন হয়। মেজর ফুড ইনফেকশন হলে হাসপাতালেও ভর্তি হওয়া লাগতে পারে, বিশেষ করে যাদের স্কিনে বড় ধরনের ড্যামেজ হয় তাদের কিন্তু উন্ড ডিব্রাইডমেন্ট করতে হয়, পায়ের একটু অংশ কেটে ফেলে দিতে হয়, ক্ষত অংশ স্কিনের একটু অংশ কেটে ফেলে দিতে হয়, সেখানে কিন্তু স্কিন গ্রাফটিং করা যায়। অর্থাৎ পায়ে যেখানে ক্ষত হয়েছে সেই জায়গাটিকে ড্রেসিং করে হেলদি হওয়ার পর যদি দেখা যায় এটি সাধারণভাবে এই ক্ষতটি সারবে না, তাহলে কিন্তু শরীরের অন্য অংশ থেকে স্কিন নিয়ে এসে লাগিয়ে দেওয়া যায়। স্কিন গ্রাফটিং করে দিলে যদি রক্ত সরবরাহ ভালো থাকে তাহলে কিন্তু এই উন্ড হিল হয়ে যায়। ফলে এই শুধুমাত্র ডায়াবেটিক ফুড কেয়ার বা ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে এখন একটা নতুন একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে অ্যাকচুয়ালি। এটি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও আছে, বাংলাদেশেও এই সাবজেক্টটা ডেভেলপিং। পোডিয়াট্রি একটি সাবজেক্টই আছে যারা ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করে, যদিও পোডিয়াট্রি মানে ফুড কেয়ার, বা তারা মেনলি হ্যান্ডেল করেন হচ্ছে ডায়াবেটিক ফুডকে নিয়ে, তাদেরকে বেশি কাজ করতে হয়। এবং এগুলো যেটা আমি বলছিলাম যেগুলো হিলিং হতে সময় লাগে, ভালো হতে সময় লাগে এবং বেশ লম্বা সময় ধরে টেক কেয়ার করতে হয়। তাহলে আমরা সেই শুরু করেছি কিন্তু ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন দিয়ে। ডায়াবেটিস আমরা কীভাবে চিকিৎসা করবো, ডায়াবেটিক ফুডের চিকিৎসাটা কী হবে, আমরা শুরু করেছি কিন্তু খুব সিম্পল একটা জায়গা থেকে, কিন্তু সেটি কিন্তু আসলে শেষ হয়নি এখনও। তাহলে একটি লম্বা সময় ধরে তাকে আসলে চিকিৎসা নিতে হবে। যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং সেখান থেকে যদি পায়ে ক্ষত হয়, পায়ে আলসার হয়, তাহলে কিন্তু রোগীকে একটি দীর্ঘ সময়ের জন্য ভোগান্তির মধ্যে চলে যেতে হয়। কাজে আমাদের প্রধান লক্ষ্যই থাকবে এটাকে প্রিভেন্ট করা, এমন পায়ের যত্ন এমনভাবে নেওয়া যাতে সেখানে কোনো ক্ষত তৈরি না হয়। আচ্ছা, মানে রোগ হওয়ার পরে চিকিৎসা করা হচ্ছে যেন না হয়, সেই চেষ্টা করা। স্যার, এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনার মাধ্যমে। আমাদের দেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ হজে যাচ্ছে, হজে যেতে তাদের অনেক হাঁটাহাঁটি করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তো হজে যাওয়ার পূর্বে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের এই পায়ের যত্ন অথবা পায়ের এই যে চেক আপ বললেন, আলট্রাসোনোগ্রাম বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া ভালো কিনা, বা হজে যাওয়ার আগে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ধর্মানুরাগী মানুষ অনেক আছেন, বিশেষ এবং যেহেতু আমরা বলছি যে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিসের হার খুবই বেশি, কাজেই যারা হজে যাচ্ছেন এবং বাংলাদেশের কালচারটি হলো যে অ্যাডাল্ট মানে যারা একটু সিনিয়র সিটিজেন তারাই কিন্তু হজে বেশি যান, মিড এজে এখনও অত বেশি যান না। তো যারা যাচ্ছেন 50-র পরেই কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা বেশি, 40-এর পরে 50-এর পরে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকিটি অনেক বেশি। তো অবশ্যই আমি বলবো যে উনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, স্পেশালি ডায়াবেটোলজিস্ট যার তত্ত্বাবধানে আছেন, তার পরামর্শ নেওয়া উচিত। এবং কোনো যদি ইস্যু থেকে থাকে তার পায়ে, অর্থাৎ পায়ে যদি তার একটু ছোটো ক্ষতও থেকে থাকে, হাঁটতে গেলে যদি তার ব্যথা হয়, ক্রাম্পিং পেইন হয়, কখনো যদি তার পায়ে ইনফেকশন থেকে থাকে, কখনো যদি ফুট আলসার হয়ে থাকে, তাহলে তার থরলি চেক করা উচিত। কারণ এখানে দেশের বাইরে যাওয়া 15 দিন থেকে ফরজ হজ হলে 1.5 মাসের একটি ধাক্কা, 1 মাস থেকে 1.5 মাসের ধাক্কা, উমরা হলে 10 থেকে 15 দিন একটি ব্যাপার অনেকেরই থাকে। কাজে এই জায়গাটি হাঁটতেও হয় অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে ফুড কেয়ারটি যদি যথাযথভাবে না হয় তাহলে বড় ধরনের একটি ক্যাটাস্ট্রফি হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই ক্ষেত্রে তার রক্তনালী ব্লক আছে কিনা, পায়ের যে জেনারেল কন্ডিশন সেটি আসলে যথাযথভাবে আছে কিনা এটি তার বুঝে নেওয়ার সুযোগ আছে, এবং এটি করলে পেশেন্ট রোগী উপকৃত হবেন। হ্যাঁ, ইভেন এরকমও হয়তো কখনো কারোর সাথে ঘটে যেতে পারে যে উনি খেয়াল করেন নাই, ওইভাবে উনি গেছেন বা যথাযথ সতর্কতা না নিয়ে, এবং হজে তো একটা লম্বা সময় থাকতে হয়, মাঝপথে ফেরত আসতে হয়েছে, ওনার এটা মানসিক একটা কষ্ট হজ শেষ করতে না পারা থাকতে পারে। স্যার, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ডায়াবেটিস তো আগে থেকে কারো কারো থাকতে পারে অথবা কেউ কেউ নাও জানতে পারে, যেহেতু বাংলাদেশে অর্ধেক লোক জানে না। তো স্যার, ডায়াবেটিক রোগের জন্য হয়তো হরমোন বিশেষজ্ঞ দেখাচ্ছেন অনেকে, আবার ডায়াবেটিক ফুড রোগের জন্য হচ্ছে ভাস্কুলার রোগের জন্য আসতে পারে, ডায়াবেটিলোজিস্ট আসছে। তো স্যার, কোন পর্যায়ে কার কাছে যাওয়া উচিত বা কোন পর্যায়ে ভাস্কুলার সার্জারিতে দেখা করা উচিত, এইটা রোগীরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, মানে ওনার দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, কি করা যায়? আমরা প্রথমত অ্যাডভাইস করব যে এন্ডোক্রাইনোলজিস্ট যিনি আছেন,
হরমোন বিষয়ক বিশেষজ্ঞ এবং ডায়াবেটোলজিস্ট যারা আছেন অনেকে স্পেশালি ট্রেন্ড থাকেন, তো তাদের তত্ত্বাবধান থাকাটাই হচ্ছে বেস্ট। তো অনেকেই যেমন যে আমরা বলছিলাম যে বারডেমের কথা বলছিলাম, বিভিন্ন ডায়াবেটিক সমিতির কথা বলছিলাম, তো তারাও কিন্তু ট্রেন্ড পিপল, তাদেরকে ট্রেন আপ করে। যেমন সিসিডি একটি কোর্স আছে, সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি, কাজেই তারা ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে থাকেন। তো এটা অনেকে ডিপ্লোমা করার কথাও আমি শুনেছি। তো এই জায়গাটিতে অনেক এক্সপার্টিজ আছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং আমাদের প্রথম কথাই হবে যে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এবং নিয়মিত ফুড কেয়ার করবেন, অর্থাৎ পাটা চেক করবেন। এবং চিকিৎসকের দায়িত্ব হলো যে তাকে রেগুলার বেসিস বছরে 1 বা 2 বার পায়ের চেক আপ করানো, এবং যদি কোনো পরিবর্তন দেখা যায় তাহলে রিলিভেন্ট টেস্টগুলো করিয়ে ফেলা। বিশেষ করে যেমন নিউরোপ্যাথির জন্য মনোফিলামেন্ট টেস্ট করা যায়, বিভিন্ন সেন্সরি টেস্টগুলো করা যায়, এবং রক্তনালী ব্লক যদি সন্দেহ করেন উনি পেশেন্টের হিস্ট্রি দিয়ে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি সন্দেহ হয়, এটা খুব সহজ, পায়ে হাত দিলেই পায়ের পালস বোঝা যায়। তো ওই জায়গাটিতে যদি ইনট্যাক্ট থাকে, পায়ের পালস যদি সুন্দর থাকে, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই, মানে জাস্ট অবজারভেশনে রাখলেই হয়। কিন্তু যদি আপনার সেখানে সন্দেহজনক কিছু থাকে, পালস অ্যাবসেন্ট থাকে বা লো ভলিউম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই পায়ে যদি কোনো ক্ষত থাকে, পায়ে যদি কোনো অংশ কালো হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, যেটি চোখেই দেখা যাচ্ছে, তাহলে কিন্তু উনি রক্তনালীর সবচেয়ে সহজ টেস্ট যেটি সারা বাংলাদেশেই পাওয়া যায়, এই টেস্টটি করে ফেলতে পারেন, পায়ের আলট্রাসোনোগ্রাম বা কালার ডপলার টেস্ট। এবং এই একটি টেস্ট দিয়ে আসলে রুগীকে অনেকখানি মানে অকাল পঙ্গুত্ব থেকে রুগীকে বাঁচিয়ে দেওয়া যায়। কারণ আমরা যদি রক্তনালী ব্লক থাকে, তার চিকিৎসা আছে বর্তমানে বাংলাদেশে, এবং সেই চিকিৎসা করলে ডায়াবেটিক ফুটের সকল জটিলতা হয়তো দূর করা যাবে না, কিন্তু পঙ্গুত্ব প্রতিরোধ করার ক্ষেত্রে অনেকখানি রোল প্লে করা যায় এবং পঙ্গুত্ব অনেকখানি প্রতিরোধ করা যায়। কাজে আমরা বলবো যে উনি যদি এই স্থানে যদি বিশেষজ্ঞ চিকিৎসকও নাও থাকেন, ইভেন যদি জেনারেল প্র্যাকটিশনার একজন থাকেন, এমবিবিএস ডক্টর থাকেন, তারাও কিন্তু আসলে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন, এবং তাদের কাছে গেলেও তারা তাকে গাইড করবেন, এবং অ্যাডভান্স কোনো কন্ডিশন তৈরি হলে তখন তিনি ভাস্কুলার সার্জনদের কাছে আসবেন, এবং আমরা তখন তাকে যেটি প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা করে সেটি অবশ্যই তাকে অ্যাডভাইস করবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম ডায়াবেটিক ফুড নিয়ে বিস্তারিত। স্যার, অনুষ্ঠানে আমরা একেবারে শেষে চলে এসেছি। শেষে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ছোট্ট করে। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ, এবং আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের এই ডায়াবেটিস রোগে আক্রান্ত। বিশেষ করে আমাদের যারা প্রিয়জন রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, তারা কিন্তু এই রোগে অনেকেই আক্রান্ত। বিশেষ করে আমাদের পিতা মাতা যারা রয়েছেন, কিংবা আমাদের সহকর্মী বন্ধু যারা রয়েছেন, তাদের অনেকেই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। সাধারণ সতর্কতা বা সাধারণ সচেতনতাই পারে ডায়াবেটিসের যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জটিলতাগুলো আছে সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে। আমরা কথা বলছিলাম ডায়াবেটিসের কারণে আমাদের ব্রেনে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, পায়ে ফুট আলসার বা ডায়াবেটিক ফুট হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা আরও অনেক রোগ। তো কেবলমাত্র ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ, অর্থাৎ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আমরা যদি আমাদের খাবারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের লাইফস্টাইলকে ইমপ্রুভ করতে পারি, এবং প্রয়োজনীয় ওষুধগুলো খাই, তাহলেই কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিসের কারণে যে বিভিন্ন ধরনের প্রাণঘাতী জটিলতাগুলো হয় সেখান থেকে বাঁচিয়ে রাখা সম্ভব। এর পাশাপাশি পায়ের জন্য দরকার বিশেষ ধরনের যত্ন। আপনি নিজে কিংবা আপনার প্রিয়জনদের মাধ্যমে শুধুমাত্র পায়ের নিয়মিত স্ক্যানিংয়ের মাধ্যমে, অর্থাৎ নিয়মিত পা পর্যবেক্ষণের মাধ্যমেই কিন্তু পায়ে কোনো ড্যামেজ হচ্ছে কিনা, পায়ে কোনো ক্ষতি হচ্ছে কিনা, পায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটি কিন্তু চোখে দেখেই এটিকে আইডেন্টিফাই করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে গেলে তিনি আপনাকে অ্যাডভাইস করবেন যে আপনার জন্য আসলে কী করা প্রয়োজন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ মেডিভয়েস স্বাস্থ্য কথনে কথা বলছিলাম ডায়াবেটিক ফুট নিয়ে। এটি কখন হয়, লক্ষণ কি, প্রতিকার কি, এর চিকিৎসা কি কি রয়েছে, এ সম্পর্কে কথা বলছিলেন ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারোরই ডায়াবেটিসের কারণে অঙ্গহানি না হোক, এই প্রত্যয় রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।